আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অনেক পড়ালেখা করছো। তোমাদের সাথে আজকে আমার কততম ক্লাস? আজকে তোমাদের সাথে আমার 30তম ক্লাস এবং 30তম ক্লাসে এসে তোমাদের সাথে আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম বিগত ক্লাসে, সেই অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো, আশা করি সবাই বোর্ড দেখতে পাচ্ছ, সেই বিষয়টি হলো বাজার বিভক্তিকরণের ধারণা। আমাদের অধ্যায়টি মূলত চতুর্থ অধ্যায়ের বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ এই অধ্যায়টির নাম। তো এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আজকে এই অধ্যায়ের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো বাজার বিভক্তিকরণের ধারণা, বাজার বিভক্তিকরণের ভিত্তি, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। এগুলো নিয়ে মূলত আজকে তোমাদের সাথে আমি আলোচনায় যাব। বাজার বিভক্তিকরণ, না, বাজার বিভক্তিকরণ কথাটা শুনলেই কিন্তু আমাদের মনে যে জিনিসটা বা আমাদের চিন্তায় যে জিনিসটা আসে সেটি হলো বাজারকে ভাগ করা। হ্যাঁ, অবশ্যই বাজারকে ভাগ করা, ভাগ করে বিভিন্নভাবে পণ্যগুলো কি ভোক্তার কাছে তোমার পৌঁছানো। তো কারণ এখন প্রশ্ন হতে পারে, তাহলে বাজারকে আমরা কেন এখানে ভাগ করব? বাজারকে ভাগ করার প্রয়োজনটা কি, ভিত্তিটা কি, আসলে এর কোনো ভিত্তি বা বেজ আছে কিনা সেটি আমরা জানবো। মূল বিষয়ে যাবার আগে তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করি এটার উপর বেস করে। যেমন ধরো, পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতি, না, বিভিন্ন রকমের মানুষ কিন্তু পৃথিবীতে বাস করে। তাই একজন উৎপাদনকারীর পক্ষে কিন্তু ভোক্তাদের সঠিক যে চাহিদা, যে প্রয়োজন, তা কিন্তু সবার জন্য কিন্তু তার চাহিদা মোতাবেক, তার প্রয়োজন মোতাবেক কিন্তু তার যে এক্সপেকটেশন সেগুলো পূরণ করা মোটেও সম্ভব নয়, তাই না? তো এটা কিন্তু আমরা প্রত্যেকে অনুভব করতে পারি বা আমরা প্রত্যেকে বুঝতে পারি জিনিসটা, যে আমাদের এক একজনের চাহিদা, এক একজনের যে অভাব রয়েছে সেগুলো কিন্তু এক এক রকম, তাই না? সেটা ডিপেন্ড করে তোমার ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, না, তোমার বিভিন্ন মানুষের যে রুচি, পছন্দ, ক্রয় অভ্যাস, এগুলোর উপর নির্ভর করে মূলত তোমার বিপণন কার্যক্রম পরিচালনা করা হয়। তারপরেও কিন্তু দেখা যায় যে আমরা আসলে মানুষের চাহিদা সঠিকভাবে পূরণ করতে অনেক সময় ব্যর্থ হয়ে যায়, কারণ আমাদের যে রুচি, আমাদের যে পছন্দ, সেগুলো কিন্তু কি সবসময় একই রকম থাকে না, তাই না? যুগের সাথে তাল মিলিয়ে সেগুলো আমাদের পরিবর্তন হয়। তো এটা যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের বাংলাদেশে যদি, পুরো বাংলাদেশকে যদি আমরা একটি বাজারকে নিয়ে যায়, মানে পুরো বাংলাদেশের মধ্যে যে বাজার আছে সেই বাজার হিসেবে যদি আমরা পুরো বাংলাদেশটাকে বিবেচনা করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, পুরো বাংলাদেশের বাজারে একটি পণ্য বিক্রয় করার জন্য কি করতে হবে? আমাকে সেভাবে পণ্যটিকে উৎপাদন করতে হবে যেন বাংলাদেশের 16 কোটি মানুষ সেই পণ্যটি গ্রহণে উৎফুল্ল বোধ করে বা উৎসাহিত হয়। কিন্তু আমরা কি সেটা পারবো? অবশ্যই পারবো না। কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমি যদি সারা বাংলাদেশের সব বাজারেই যদি আমি বাজার হিসেবে যদি টার্গেট করে যদি একটা পণ্য বাজারে ছাড়ি, তাহলে কিন্তু আমি সেটি উপযোগী, মানে মানুষের উপযোগী করে আমি সেটি ডিস্ট্রিবিউট করতে পারবো না বা বানাতে পারবো না, তাই না? তাই আমরা কি দেখি যে বাজারকে বিভিন্ন অংশে ভাগ করার প্রয়োজন পড়ে। আরেকটি বিষয় যদি আমি চিন্তা করি, আমাদের যে অঞ্চল ভিত্তিক যে বাজারগুলো রয়েছে, না, আঞ্চলিক যে তোমার
মানুষজন রয়েছে আঞ্চলিকভাবে, এক এক দেশ এক এক অঞ্চলের মানুষ কিন্তু এক একভাবে পণ্য পেতে পছন্দ করে, বা এক এক অঞ্চলের পণ্যের যে সুনাম সেগুলো কিন্তু এক এক রকম। হ্যাঁ, যেমন ধরো তোমার ময়মনসিংহ, বগুড়া, রংপুরের মানুষজন একটু ঝাল খেতে পছন্দ করে তরকারিতে। অপরদিকে ঢাকার মানুষেরা কম অপরদিকে ঢাকার মানুষেরা একটু কম ঝাল খেতে পছন্দ করে। তাহলে আমি এখানে বাজারটাকে কি করছি, বিভক্ত করতে হচ্ছে। কিসের? মশলা বা কাঁচামরিচ বা ঝাল জাতীয় যে স্পাইসি গুলো রয়েছে বা মশলা রয়েছে, যেখানে ঝাল বেশি খাই সেখানে কিন্তু আমার বাজার, মশলার বাজারটা খুব ভালো। যেখানে ঝাল কম খায় সেখানে মশলার বাজারটা আবার অন্যরকম। ঠিক একইভাবে যদি আমি চিন্তা করি যে চট্টগ্রামের মানুষেরা কিন্তু প্রচুর শুটকি খেতে পছন্দ করে, অপরদিকে চুয়াডাঙ্গার মানুষরা কিন্তু তেমন একটি শুটকি পছন্দ করে না, তাই না? তাহলে আমার শুটকির বাজারটা কিন্তু চট্টগ্রামেই বেশি ওপেন ওপেন মানে, বা চট্টগ্রাম মানুষরা যেহেতু এটা পছন্দ করে, চট্টগ্রামের বাজারটা কিন্তু বিভক্ত হচ্ছে, ঢাকার থেকে বা চুয়াডাঙ্গার থেকে চট্টগ্রামের শুটকির বাজারটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বাজার বিভক্তিকরণের মাধ্যমে কিন্তু আমার ক্রেতাদের পণ্যের চাহিদা মেটাতে হবে। তা আমি এখানে বাজার বিভক্তিকরণটা কি, আমি মূলত এই উদাহরণগুলোর মাধ্যমে তোমাদের আমি বোঝাতে চেয়েছিলাম বা চেষ্টা করেছি। তো আসলে কেন বাজার বিভক্তিকরণ করা প্রয়োজন সেটাই তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এখন আরেকটি, যদি কোনো কোম্পানি তারা একটি নির্দিষ্ট মানের পণ্য উৎপাদনে যদি তারা অগ্রসর হয় বা শুরু করতে চায়, তাদের যদি টার্গেট থাকে সেরকম যে বাংলাদেশের সকল মানুষকে যদি তারা বিবেচনা করে, একটি কোম্পানি যদি তার একটি পণ্য উৎপাদনে যাওয়ার আগে যদি বাংলাদেশ সকল মানুষকে বিবেচনা করে, তাহলে কি তার পক্ষে এই কাজটা করা সম্ভব? অবশ্যই সম্ভব না। তাকে কিন্তু এই কাজটা করতে হলে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে তাকে কি করতে হবে? সেক্ষেত্রে সে যে পণ্যটি উৎপাদনে যাবে তাকে বিভিন্ন ভাগে পণ্যটি বিক্রয় করতে হবে। যেমন শিশুদের বাজার, যুবক যুবতীদের বাজার, বয়স্কদের বাজার, এভাবে ভাগের মাধ্যমে কিন্তু পণ্যটি কি বাজারে প্রবেশ করলে, এই পণ্যটি বাজারে প্রবেশ করলে একমাত্র সেভাবেই কিন্তু সম্ভব। কারণ শিশুরা যে পণ্যটি পছন্দ করবে, যুবক যুবতীরা কিন্তু সেই পণ্যটি পছন্দ করবে না। এক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হচ্ছে, বাজারটাকে বিভক্ত করতে হচ্ছে, তাই না? যেমন শিশুদের পছন্দের মধ্যে থাকে কি, শিশুদের পছন্দের মধ্যে থাকে চকলেট, বিস্কিট, বিভিন্ন রকম চকলেট জাতীয় চিপস, এগুলো না। কিন্তু অপরদিকে এটি কিন্তু যুবক যুবতীরা তেমন একটি পছন্দ করবে না। তাদের পছন্দের মধ্যে কি রয়েছে, বিভিন্ন রকম তোমার ফাস্ট ফুড, তারপরে স্ন্যাক্স, আইসক্রিম, না, এগুলো কিন্তু তাদের পছন্দের মধ্যে রয়েছে। তো এর জন্য কিন্তু কি করতে হয়, বাজার বিভক্তিকরণের প্রয়োজন রয়েছে। তো এই হলো বাজার বিভক্তিকরণটা আসলে কেন প্রয়োজন, বা এটার ধারণাটা আমি তোমাদের শেয়ার করেছি। এখন যদি আমরা সংজ্ঞাটার দিকে একটু তাকাই, তাহলে আমরা কি দেখতে পাবো? লিখেছি দেখো, যে মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে, অর্থাৎ কোনো একটি পণ্যের মোট বাজারকে যদি আমি ছোট ছোট অংশে ভাগ করি একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে পণ্যটির বিভিন্ন ভাগে ভাগ করলাম, কিন্তু প্রত্যেকটা পণ্যের বৈশিষ্ট্য একই, কিন্তু আমি বিভিন্ন শ্রেণীর মানুষদের কথা চিন্তা করে ছোট ছোট অংশে ভাগ করে পরবর্তীতে সেই ভাগকৃত অংশকে উপবিভাগে পরিণত করেছি। অর্থাৎ এক একটা পণ্যের বিভিন্ন বিভাগে পরিণত করে এই যে কাজটা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে মূলত বাজার বিভক্তিকরণ। এরপরে যদি আমরা দেখি যে বাজার বিভক্তিকরণের ভিত্তি, আসলে এই যে বাজার, কিছুক্ষণ আগে আমি তোমাদের যে উদাহরণগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছি, সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে বাজার বিভক্তিকরণের ভিত্তি আছে কি নাই, তোমরাই বলো যে আমরা কি বাজার বিভক্তিকরণ যেটা করছি এর কি কোনো বেসিস আছে, কোনো ভিত্তি আছে? তোমরা উদাহরণগুলো চিন্তা করে তোমরা নিজেদের জিজ্ঞেস করো। অবশ্যই আছে।
কিভাবে আছে? কারণ আমি যদি আজকে বাজার বিভক্তিকরণটা না করতাম, হ্যাঁ, মার্কেট সেগমেন্টেশন যেটাকে বলে, এটা যদি না করতাম তাহলে কিন্তু তোমার কি হতো না, তোমার সব শ্রেণীর মানুষরা সেই পণ্যটি পেত না, বা যার যা পছন্দ তারা কিন্তু সেভাবে পণ্যটি পেত না, তাই না? এই জন্য বলি বাজার বিভক্তিকরণের ভিত্তি রয়েছে, আর বাজার বিভক্তিকরণের ভিত্তির উপর কিন্তু তোমার পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে তোমার বাজারে সেই পণ্যটি বিক্রয় হবে, মুনাফা লাভ হবে। ঠিক আছে? এখন এই বাজার বিভক্তিকরণের ভিত্তি মূলত দুই প্রকার। একটি হলো ভোক্তা বাজার বিভক্তিকরণ ভিত্তি, আরেকটি হচ্ছে শিল্প বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি। আমরা আগামী ক্লাসে এই যে বাজার বিভক্তিকরণের ভিত্তি যে দুই প্রকার, তার মধ্যে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো কি কি সেটার একটা বিশদ ব্যাখ্যা রয়েছে বিভিন্ন পয়েন্ট দিয়ে। আমরা আগামী ক্লাসে সেটি নিয়ে আলোচনা করব। এর পরে ক্লাসে আমরা শিল্প বা ব্যবসা বাজারের তোমার বিভক্তিকরণের ভিত্তি নিয়ে যে আলোচনাগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করব। তবে এতটুকু বলে রাখি যে বাজার বিভক্তিকরণের ভিত্তির মধ্যে যে দুই প্রকার ভিত্তি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, অর্থাৎ ভোক্তাদের যে চাওয়া পাওয়া আচরণ, তাদের তোমার যে সমস্ত তোমার চাহিদা প্রয়োজন, হ্যাঁ, তারপরে তাদের যে উদ্দেশ্য, হ্যাঁ, ভোক্তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিটা রয়েছে। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি পরবর্তীতে শিল্প ব্যবসা বাজার, এই শিল্প ব্যবসা বাজার বিভক্তিকরণেরও ভিত্তি রয়েছে। এখানে শিল্প ব্যবসা বাজারের মধ্যে তোমার রয়েছে হলো গিয়ে জনশক্তি, প্রত্যাশিত সুবিধা, তারপরে হচ্ছে পণ্য ব্যবহারের হার, ঠিক আছে, তারপর রয়েছে জনমিতিক বৈশিষ্ট্য। তো এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে মূলত শিল্প বা ব্যবসার তোমার কি বলে বিভক্তিকরণের ভিত্তি গঠিত। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে, এগুলো যেহেতু একটু বড়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের একটা একটা করে বুঝিয়ে দিব। তো এই হলো বাজার বিভক্তিকরণের ভিত্তি দুই প্রকার, একটি হলো ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, আর একটা শিল্প বা ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা পরবর্তীতে যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি যে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। এখানে তোমরা একটু লক্ষ্য করো যে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়, বা যদি আমরা বলি যে আবশ্যকীয় শর্ত, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় বা কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তগুলো কি কি? আসলে এই যে শর্ত বা এই যে কৌশল, এই কৌশলগুলো দ্বারাই কিন্তু মূলত এই যে কার্যকর বাজার বিভক্তিকরণ এটা কিন্তু করা হয়েছে। এখানে যে 5টি কৌশল দেখতে পাচ্ছ, 1 2 3 4 5, এই 5টি কৌশল বা 5টি শর্ত দ্বারাই কিন্তু আমার বাজার বিভক্তিকরণের কার্যকর ভূমিকা পালন করছে। এখন একটু জেনে নেওয়া যাক, তোমাদের অবজেক্টিভের জন্য এটি বেশি জরুরি, যে আসলে এই কার্যকর বাজার বিভক্তিকরণের যে শর্ত বা কৌশলটা, এই 5টি কৌশল, আসলে এই 5টি কৌশল কে উল্লেখ করেছেন বা এই 5টি কৌশল সম্পর্কে কে বলেছেন? তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডে আশা করি দেখতে পাচ্ছ যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন বেল, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন বেল, তিনি মূলত এই 5টি কৌশল সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি এই 5টি কৌশল উল্লেখ করে তিনি এই কার্যকর বাজার বিভক্তিকরণটাকে যে আবশ্যকীয় যে শর্ত, অর্থাৎ বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে যে কার্যকর ভূমিকা রাখে কোন কোন বিষয়গুলো, সেটি মূলত সে প্রয়োগ করেছে। এগুলো হচ্ছে কৌশল, অর্থাৎ এই কৌশলগুলো দ্বারাই কিন্তু কি
বাজার বিভক্তিকরণের কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তাহলে চলো আমরা কৌশলগুলো একটু লক্ষ্য করি এবং আমরা বই পড়বো এবং আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে যদি আমরা একটু দেখলে খেয়াল করি, প্রথমে হচ্ছে কি পরিমাপ যোগ্যতা, অর্থাৎ পরিমাপ করার যোগ্যতা আছে কিনা। তাহলে কি পরিমাপ করবে আমরা একটু লক্ষ্য করি। বলেছে বাজার বিভক্তির আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপযোগ্য হতে হবে। তোমরা তোমাদের 199 পৃষ্ঠায় লক্ষ্য করো 4.14 199 পৃষ্ঠায় যদি তোমরা লক্ষ্য করো যে এখানে কি বলেছে, পরিমাপ যোগ্যতা বাজার বিভক্তির আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপ যোগ্যতা হতে হবে। তাছাড়া বাজার বিশ্লেষণ অথবা ক্রেতা দল সুনির্দিষ্ট হওয়াও প্রয়োজন। বিভাগের মধ্যে কে অবস্থান করবে এবং কারা বাইরে থাকবে তা নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে পরিমাপ যোগ্যতা বলতে আমরা কি বুঝতে পারছি, যে বাজার অংশের আয়তন আর ক্রেতাদের ক্ষমতার পরিমাপকে বলা হচ্ছে। বাজারের অংশের আয়তন এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার পরিমাপ করতে পারাটাকেই বলা হচ্ছে পরিমাপ যোগ্যতা। আমি আবার বলি, পরিমাপ যোগ্যতা বলতে বোঝাচ্ছে বাজারের যে অংশটা, যে আয়তন এবং ক্রেতার যে ক্রয় ক্ষমতা, এটিকে পরিমাপ করতে পারার কাজটাকে বলা হচ্ছে পরিমাপ যোগ্যতা। পরিমাপ যোগ্যতা বলতে এখানে আরো একটি, যেমন আমি যদি বলি যে আসলে এখানে আমি পরিমাপ করতে পারছি কি পারছি না, এটা আমাকে চিন্তা করতে হবে। একজন উৎপাদনকারীকে বা তার বাজার বিভক্তিকরণ যখন সে করবে তখন তাকে পরিমাপ করতে হবে যে পণ্যটি সে কিভাবে বিভক্তি করবে, তার সেই যোগ্যতা, পরিমাপ করার যোগ্যতা আছে কিনা। যেমন ধরো নাকের ফুল, না বিবাহিত অবিবাহিত, বিবাহিত অবিবাহিত জন্য কিন্তু আলাদা আলাদা কি বিভাগ। আমি যদি নাকের ফুল, যেমন নারীরা কিন্তু নাকের ফুল বিবাহিত বা অবিবাহিত ক্ষেত্রে কিন্তু নাকের ফুলটি নারীরা পড়তে পছন্দ করে। এখন একজন বিক্রেতা বা একজন বাজার বিভক্তিকরণ যখন সে করতে যাবে তখন তার মাথায় সেই চিন্তা থাকতে হবে যে একজন বিবাহিত নারী কিন্তু নাকের ফুল সে পড়তে পছন্দ করে। অপরদিকে গার্মেন্টসের যে কর্মী রয়েছে, নারী কর্মী, তারা কিন্তু অবিবাহিত, তারাও কিন্তু কি নাকের ফুল পড়তে পছন্দ করে। সেক্ষেত্রে কিন্তু এখানে কি তাকে একটি পরিমাপ করতে হবে যে আমি যে নাকের ফুলটি বিক্রি করব বাজারে, সেক্ষেত্রে আসলে কাদের জন্য আমি এই পণ্যের বাজারটি বিভক্ত করব বা কাদের জন্য করব না, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি সমস্যার সৃষ্টি হয়, তাই না? এই জন্য একজন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা একজন পণ্য বিক্রেতাকে তাকে বাজার বিভক্তি করার আগে তার মধ্যে পরিমাপ করার যোগ্যতা আছে কিনা সেটা থাকতে হবে বা চিন্তা করতে হবে বা বুঝতে হবে। এরপরে হচ্ছে প্রবেশযোগ্য। একজন পণ্য বিক্রেতা বা বাজারজাতকারী বলো বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার খেয়াল রাখতে হবে তার মধ্যে সেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রবেশ করার মতো যোগ্যতা আছে কিনা। আমরা যদি আমাদের বইয়ের দিকে একটু লক্ষ্য করি, সেটা কি বলছে যে নির্দিষ্ট বাজার বিভাগে বিপণন কর্মসূচি বাস্তবায়ন ও পণ্য পরিবেশনের জন্য প্রবেশ যোগ্যতা থাকতে হবে। তারপরে আমরা যদি এখানে আরেকটু লক্ষ্য করি যে যেমন আমাদের দেশে কিন্তু ওয়াইন বা মদ বিক্রয়ের কোনো পারমিশন নেই, এটা আমরা সবাই জানি, তাই না? মদ বিক্রি করা যায় না। ফলে মদের বিক্রয় বাড়ানোর জন্য যে কৌশলগুলো, যে কাজকর্ম প্রক্রিয়াগুলো, যেমন বিজ্ঞাপন বা অন্যান্য প্রসারমূলক যে পদক্ষেপ, সেগুলো কিন্তু গ্রহণ করা সম্ভব হয় না। তাহলে কি এখানে প্রবেশ করার যোগ্যতা তারা রাখে বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে? না, রাখে না। তাই একটি পণ্যকে
একটি পণ্যকে বাজারে প্রবেশ করতে হলে সেই কোম্পানির প্রবেশ করার যোগ্যতা আছে কিনা বা প্রবেশ করার যোগ্যতা লাভ করার জন্য তাকে কি ধরনের যে কৌশলগুলো পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, তার মধ্যে আমরা জানি বিজ্ঞাপন, তার মধ্যে হচ্ছে আকর্ষণীয় বিজ্ঞাপন, তারপর হচ্ছে দক্ষ অভিজ্ঞ বিক্রয় কর্মী নিয়োগ, আরো যে কৌশলগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকতে হবে। আর তা না হলে কি সে বাজার বিভক্তিকরণের প্রয়োজন নেই। এরপরে হচ্ছে পর্যাপ্ততা বা পর্যাপ্ত, অর্থাৎ পর্যাপ্ত তোমার জনসংখ্যা অনুযায়ী পর্যাপ্ত পণ্য তোমার যদি থাকে সেক্ষেত্রে তুমি বাজার বিভক্তিকরণের কার্যকর ভূমিকা তুমি রাখতে পারো। যেমন আমি যদি বলি যে তোমাদের বইয়ে যেমন একটি উদাহরণ দেওয়া আছে পর্যাপ্তর মধ্যে, যে বাংলাদেশে জনসংখ্যা বেশি হলেও জনগণের ক্রয় ক্ষমতা অনেক কম, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার বড় হলেও বিলাস সামগ্রীর ক্রেতার সংখ্যা অনেক কম। বাজার বিভাগটির কার্যক্রম পরিচালনার যোগ্য মুনাফা অর্জনের উপযোগী হওয়া প্রয়োজন। এই জন্য বিভাগটির সম্ভাব্য এবং প্রকৃত ক্রেতার সংখ্যা নির্ণয় করতে হয়। কি বলেছে যে বাজার বিভক্তিকরণের জন্য আমাকে কি করতে হবে, প্রকৃত ক্রেতার সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, কারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা, সঞ্চয়ের প্রবণতা, ঋণ সুবিধা ইত্যাদি বিষয়ের উপর বিপণন কর্মসূচির বাস্তবায়ন নির্ভর করে। এই জন্য বাজার বিভক্তিকরণের আগে আমাকে পর্যাপ্ত যে ক্রেতার সংখ্যা সেটা আমাকে নির্ণয় করতে হবে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু জনসংখ্যা বেশি হলেও কি তাদের মধ্যে ক্রয় ক্ষমতা অনেক কম, যেখানে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার বেশি হলেও বা বাজার বড় হলেও বিলাসবহুল দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু বাজার অনেক কম, তাই না? তাহলে কিন্তু আমাকে এখানে বাজার বিভক্তিকরণের আগে কোন পণ্য কোন ক্যাটাগরির মানুষরা নিতে পারে সেইভাবে কিন্তু আমাকে বাজার বিভক্তিকরণ করতে হবে, তাও আবার কি ক্রেতার প্রকৃত ক্রেতার পর্যাপ্ত প্রকৃত ক্রেতার সংখ্যা নির্ণয় করার মাধ্যমে। এখানে আমি একটা বিষয় একটু উদাহরণের বলি যে আমাদের দেশের মানুষেরা প্রচুর লবণ এবং মশলা খেতে পছন্দ করে, এই জন্য কিন্তু বাংলাদেশের তোমার অসংখ্য লবণ ও মশলার ফ্যাক্টরি গড়ে উঠেছে, এটা আমরা জানি। অপরদিকে সৌদি আরবে কিন্তু তোমার কি হয়, সৌদি আরব এবং মালয়েশিয়াতে হলুদ এবং মরিচের যে ব্যবহারটা সেটা কিন্তু অপেক্ষাকৃত কম হওয়ায় সেখানে কিন্তু এই ফ্যাক্টরি বা ব্যবসাটা সেই রকম গড়ে ওঠেনি। ঠিক আছে, তো এটা থেকে আমরা বুঝতে পারি যে পর্যাপ্ততা অর্থাৎ পর্যাপ্ত যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু কি বাজার, তাহলে কিন্তু সেই দেশে সৌদি আরব মালয়েশিয়া কিন্তু সেখানে বাজার বিভক্তিকরণের প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমাদের দেশে যেহেতু লবণ আর মশলার ভ্যারিয়েশন অনেক এবং প্রচুর মানুষ সেটা পছন্দ করে, সে কারণে এখানে কিন্তু এই দেশে বাজার বিভক্তিকরণের কার্যকারিতা রয়েছে। তো এরপরে হচ্ছে পৃথককরণ। কি পৃথক করব, তাই না? পৃথককরণ বা পৃথককরণ যোগ্য আমাদের বইয়ে যেটা আছে, যেমন পৃথক করা মানে হচ্ছে আলাদা করা, বা আলাদা করার প্রয়োজন আছে কি নাই সেটা ডিপেন্ড করবে পণ্যের উপর, বা বাজার বিভক্তিকরণ করতে হবে সেটা ডিপেন্ড করবে কি ধরনের পণ্যের উপর, অর্থাৎ পৃথককরণ যোগ্যতা না, পৃথককরণ যোগ্যতা। যেমন ধরো ঈদের সময় আমরা যদি লক্ষ্য করি যে বেশিরভাগ মানুষই পুরুষ বিশেষ করে পাঞ্জাবি, পায়জামা, টুপি এই তিনটি বিষয় কিন্তু তারা খুব বেশি ব্যবহার করে বলে এক্ষেত্রে কিন্তু নতুন ধরনের পোশাকের চাহিদা তেমন বেশি প্রত্যক্ষ করা যায় না বা দেখা যায় না। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কি করার প্রয়োজন হচ্ছে না, এখানে ওই পাঞ্জাবি পায়জামা টুপির বাজার বিভক্তিকরণের প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে আমাদের যে পয়েন্টটা বলেছে যে পৃথককরণ যোগ্য, যে বাজারকে এমন ভাবে ভাগ করতে হবে যেন উপবিভাগগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যেমন বিবাহিত বা অবিবাহিত মহিলারা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম ক্রয়ে একই ধরনের সাড়া দিলে
ওই বাজার বিভক্ত করার প্রয়োজন নেই। ঠিক আছে, যদি বিবাহিত অবিবাহিত সব মহিলারাই যদি একই ব্র্যান্ডের পারফিউমের প্রায়োরিটি দেয় তাহলে কিন্তু ওই ব্র্যান্ডের আর বিভক্ত করার প্রয়োজন নেই। অপরদিকে যেটা আমি বলেছি, পুরুষেরা যেহেতু ঈদে পায়জামা পাঞ্জাবি টুপিটা তাদের কমন, তারা এটা পরে, সো এটা কিন্তু আর বাজার বিভক্তি করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটি হলো কি পৃথককরণযোগ্য। সর্বশেষ হচ্ছে কার্যোপযোগিতা। কার্যোপযোগিতা বলতে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কি বলেছে যে বাজার বিভক্তিকরণের সময় উপবাজার বা উপবিভাগগুলোতে ক্রেতাদের আকর্ষণ করা বা তাদেরকে সেবাদানের সামর্থ্য প্রতিষ্ঠানটির আছে কিনা তা বিবেচনা করতে হবে। সম্পদ কম হলে বাজার বিভাগে প্রতিযোগিতা করা অনেক কঠিন হয়। তাই বাজার বিভক্তিকরণের সময় প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করতে হয়। এখানে আরেকটু যদি আমি লক্ষ্য করি যে যেমন একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান সে তার ব্যবসা যখন সে শুরু করেছে, একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান সে 10টি বাজার চিহ্নিত করেছে যে সে সেখানে ব্যবসা করবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সব জায়গাতে তার কর্মসূচি নেয়ার মতো সামর্থ্য নেই। সে কিন্তু 10টি বাজার চিহ্নিত করলো বাজার তার ব্যবসা করার জন্য, কিন্তু পরবর্তীতে তার যে কাজকর্মগুলো সেগুলো করার মতো সেই জায়গাগুলোতে তার সামর্থ্য নেই। তাহলে এক্ষেত্রে কি বলবো? তাহলে এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এক্ষেত্রে এটির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কি করতে হবে যে বাজার বিভক্তিকরণের সময় প্রতিষ্ঠানের সামর্থ্য আছে কিনা সেটা বিবেচনা করতে হবে। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি যে বাজারকে কার্যকরভাবে তোমার বিভক্ত করতে হলে আমাকে উপরোক্ত যে এই যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি এগুলো আমাকে বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, আমি যদি এগুলো বিবেচনায় না এনে বা এই যে কৌশল বা এই যে শর্তগুলো যদি বিবেচনায় না এনে আমি বাজার বিভক্তিকরণের দিকে যাই, তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা পড়েছি যে কার্যোপযোগিতা, অর্থাৎ ওই 10টি ক্ষুদ্র প্রতিষ্ঠানের মতো সে 10টি বাজার চিহ্নিত করলো, কিন্তু তার সে 10টি বাজার পরিচালনা করার মতো বাজারগুলোতে তার সামর্থ্য নেই। পরবর্তীতে এসে কিন্তু সেই ক্ষতির সম্মুখীন আমাদের হতে পারে। এজন্য উপরোক্ত যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আমি যে বিবেচ্য বিষয়গুলো আমি আলোচনা করেছি বা যে কৌশল বা শর্তগুলো আলোচনা করেছি, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাকে বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন আমাকে করতে হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত তোমাদের সাথে যে 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি এই 3টি বিষয় তোমরা একটু বোঝার চেষ্টা করবে এবং 4.9, 4.11, 4.14 চতুর্থ অধ্যায়ের তোমরা বই খুললেই এগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটি বিষয় বলে রাখি, আমাদের মার্টিন লুথার কলেজের ফেসবুক পেজে সেখানে তোমাদের আসন্ন যে এইচএসসি পরীক্ষা 2021 সালের সেই এইচএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস, শর্ট সিলেবাস, সেখানে লিংক দেওয়া হয়েছে। তোমরা প্রতিটা বিষয়ের লিংক সেখান থেকে বা তোমাদের যে অধ্যায়গুলো সেগুলো তোমরা সেখান থেকে জেনে নিবে। তারপরও আমি তোমাদেরকে বলি যে আমার যে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, তোমাদের শর্ট সিলেবাস করার পরে দ্বিতীয় পত্রের কথা বলছি আমি, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রে তোমাদের যে অধ্যায়গুলো আসন্ন এইচএসসি পরীক্ষায় থাকবে সেটি হলো প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। আমি আবার বলি, প্রথম অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমাদের মার্কেটিং এর দ্বিতীয় পত্র থেকে এই 4টা চ্যাপ্টার তোমাদের থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব সহজে এই অধ্যায়গুলো বুঝে আমাদের ক্লাসগুলো দেখে বাসায় তোমরা পড়ালেখা শুরু করে দিবে এবং আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে এই অধ্যায়ে নতুন কোনো বিষয় নিয়ে
তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।